এই ভাষণে গরম আসনে নরম আমি মনে হয় কিছুটা পরিষ্কার করতে পেরেছি। আপনার কি মনে হয় যে এই যে রাজনীতির বক্তব্য, মাঠের বক্তব্য, তার সঙ্গে আসলে শেষ পর্যন্ত দেখা যায় যে কোথাও না কোথাও ক্ষমতার ভাগাভাগিতে গিয়ে এক ধরনের সমঝোতার জায়গা তৈরি হয়? এটি অনেকে ধারণা করেছিলেন যে 5 আগস্ট পরবর্তী সময় তার একটা পরিবর্তন আসবে। কতটুকু পরিবর্তন দেখতে পাচ্ছেন আসলে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, জিটিভির দর্শকদেরকে, আমার সমালোচককে। আর আপনি যে এই যে বললেন যে ভাষণে গরম মানে আসলে নরম, এই ব্যাপারটা আসলে ইলেকশনের জন্য আমি মনে করি না যে নতুন কোনো ঘটনা, কারণ ঐতিহাসিকভাবে চিরকালই এইরকমই ছিল। রাজনীতিতে মেরুকরণ থাকবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং দেখবেন জোট কেন্দ্রিক যখনই আলাপ আলোচনা হতে থাকে তখন কিন্তু এই মেরুকরণের জায়গাটা যে কে কার দিকে যাবে এবং বড় দলগুলোর সাথে তখন এই জোটটা করে একটা ইলেকশনের দিকে আগাতে থাকে। কারণ সারা পৃথিবী জুড়ে যদি আপনি খেয়াল করেন মেইন ইলেকশনগুলোর কম্পিটিশন কিন্তু 4-5টা দল একসাথে কম্পিট করছে, ব্যাপারটা এরকম হয় না। মানে সব জায়গাতেই অলমোস্ট 2টা দলের ভিতরে ফাইট হয় এবং রেয়ারেস্ট কেসে 3টা দলের মতো কিছু কিছু জায়গায় কেস হয়। যেমন এই যে কিছুদিন আগে পাকিস্তানের লাস্ট ইলেকশনে মোটামুটি একটা দল যদিও ছিল না সিনারিওতে, ইমরান খানের দলটা, কিন্তু তারাও বিভিন্ন স্বতন্ত্র প্যাটার্নে আসার পরে তারা মোটামুটি 3টা দলের কিন্তু একটা ফাইটটা চলছিল মোটামুটি। হোয়াট এভার ইট ইজ, বাংলাদেশের রাজনীতিতে 5 আগস্টের পরে হঠাৎ করে একটা ওয়েব চলে আসছিল যে অনেক বেশি বৈপ্লবিক পরিবর্তন চলে আসছে কিনা। এবং দেখবেন আমাদের কিছু ব্যাপার কি থাকে প্র্যাকটিক্যাল একটা গ্রাউন্ড, আর কিছু জায়গায় আমরা ইমাজিনারি একটা ওয়ার্ল্ডে বাস করি। ইমাজিনারি ওয়ার্ল্ডে কিন্তু আমরা অনেক আইডিয়ালিস্টিক চিন্তা ভাবনা করতে পছন্দ করি যে ঠিক আছে এমন কেউ নেতা হবে না যারা অশিক্ষিত, এমন কেউ থাকবে না যারা চাঁদাবাজি করে, এমন কেউ থাকবে না মানুষকে বিভিন্ন ভেলকিবাজি করে মিসগাইডেড করে, এমন কেউ থাকবে না যার আসলে সত্যিকার অর্থে দেশের ল অ্যান্ড অর্ডার বোঝার কোনো ক্যাপাসিটি নাই, এমন কেউ থাকবে না জনগণের আবেগ নিয়ে সিনিমিনি খেলবে। কিন্তু যেটা দেখা যায় ভোটের রাজনীতি যতদূর আগাইতে থাকে, যারা ভোটারও আছে খেয়াল করে দেখবেন তারাও অনেক সময় মনে হয় যে ঠিক আছে কোন দিকে গেলে কি সুবিধা পাওয়া যায় না পাওয়া যায়, এই মনস্তত্ত্বটা কিন্তু তাদের দিকেও থাকে। অর্থাৎ আমরা যদি দোষারোপ করতে চাই, দেখবেন আপনি যদি শুধু রাজনীতিবিদদেরই দোষারোপ করেন, যারা ভোটার যারা আছে তারাও কিন্তু অনেক সময় ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক তাদের বিহেভিয়ারাল প্যাটার্নের কারণে অনেক দুষ্টু লোক কিন্তু এই জায়গাটাতে জায়গা পেয়ে যায়। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। এবং আলোচনার যে স্যার আপনি যেহেতু বলছিলেন যে ভাষণে, নিশ্চয়ই আমি যদি বুঝতে ভুল না করি যে বিভিন্ন উত্তপ্ত বক্তৃতা থাকবে, একজন আরেকজনের পক্ষেই করবে, কিন্তু গিয়ে দেখা যায় যে আবার জনসম্মুখের বাইরে গিয়ে এসে হয়তো একটা সেটেলমেন্টের দিকে আগাতে থাকে। এই রাজনৈতিক কৌশলটাকে আমি একেবারেই খারাপ চোখে দেখি না, তার কারণ অনেক জায়গায় কৌশলটা হতে পারে, কিন্তু সেই কৌশলটা যদি হয় আদর্শের ভিত্তিতে, যে আমরা ওভারঅল আউটকামটা কি আসবে সেটা কি দেশের জন্য ভালো কিনা। দেশের জন্য যদি ভাই ভালো হয়, ধরেন আপনি আর আমি দুইজন মতাদর্শের জায়গা থেকে আলাদা, কিন্তু আমরা যদি চাই যে আমাদের এই বাংলাদেশের প্রশ্নে আমরা এক, তাহলে দেখে যে একটা না একটা স্ট্র্যাটেজিক জায়গায় একমত আমরা হতেই পারি। কিন্তু যদি জোটটা এমন হয় যে জোটের মিনিংটাই হইলো বাংলাদেশকে স্টেবল হইতে দিব না, যে বাংলাদেশের স্মুথ ফাংশনিং করতে দিব না, সেক্ষেত্রে আলাপ আলোচনাটা আলাদা। বর্তমানে যদি আপনি চিন্তা ভাবনা করেন রাজনীতিতে বিএনপির অবস্থান যেটা আছে, জামাতের অবস্থান আছে, এনসিপির অবস্থান আছে, এনসিপি অনেক জায়গায় খুবই স্বতন্ত্র একটা ভূমিকা রাখার চেষ্টা করছে। গণ অধিকার পরিষদ অনেক জায়গায় তাদের তো বেড়ে ওঠা একদম চোখের সামনে, একসাথে আন্দোলন করতে করতে ক্যাম্পাসে দলটা দাঁড়ালো। সো প্রত্যেকটা জায়গারই আমি না এই ত্যাগ শিকার গুলাকে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল বায়াসনেস আমি প্রত্যেককে ক্রেডিটটা দিতে চাই যে এই কম্পিটিশনটা থাকা উচিত। মার্কেটে যদি এই কম্পিটিশনটা থাকে তখনই তো মনে হবে যে ইলেকশনের একটা পরিবেশ চলে আসছে, রাজনীতিটা হচ্ছে, অপরাজনীতিটা হচ্ছে না। কিন্তু এই জায়গাটা কেমন হওয়া উচিত না, যাতে আমরা কয়েকটা পার্টিকুলার জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ইকোনমি যে ধসে গিয়েছিল সেই জায়গা থেকে আপলিফট করার উপায়, বাংলাদেশের শিক্ষা চিকিৎসা প্রত্যেকটা জায়গায় যাতে ভালো মতো চলে। এবং আমি যেটা দেখতে চাই একটা পার্লামেন্ট কখন খুব বেশি ভায়াবল হয়, যখন পার্লামেন্ট একটা স্ট্রং অপোজিশন থাকে এবং তারা শুধুমাত্র বিরোধিতার স্বার্থেই বিরোধিতা করে না, তারা জ্ঞানে গুণে বিদ্যায় এবং দেশের ভালোর জন্য বিরোধিতা করে, তাইলে তো একটা চেক এন্ড ব্যালেন্স চলে আসে। সো আমার কাছে যেটা মনে হয় বর্তমানে যে আলাপ আলোচনাটা চলছে, যেমন জুলাই সনদের স্বাক্ষরটাকে কেন্দ্র করে অনেক ধরনের মেরুকরণের কিন্তু আভাস অনেকেই পাচ্ছে। যে কেউ কেউ হয়তো বলেছিল যে ঠিক আছে আমরা এটা না হলে সাইন করবো না, ওইটা না হলে সাইন করবো না, কিন্তু আলটিমেটলি সাইন করে ফেলেছে। আবার এনসিপি তারা তাদের মত, তারা যেটাকে বিশ্বাস করতো যে না এটা হইলে করব না, তারা কিন্তু আলটিমেটলি তাদের মতে তাদের জায়গাতে ছিল। অর্থাৎ তার এই পজিশনটা ভুল কি সঠিক ইতিহাস পরবর্তীতে আমাদের জানায় দিব, ওইটা আমরা এখনই বলতে পারবো না।
কিন্তু অন্তত পক্ষে মানুষ কিন্তু এটা বুঝতে শিখছে যে না, তারা অন্তত যেটা বলেছিল তারা অন্তত তাদের স্ট্যান্ডে ছিল। আবার এই স্ট্যান্ডটা ভুলও হয়ে যাইতে পারে, তারা নিজেরাও রিকনসিডার করতে পারে। আবার রাজনীতিতে আর একটা কথা বলি সবসময়, যে পলিটিক্স ইজ এ গেম যেটা সবসময় আর্ট অফ কম্প্রোমাইজের মাধ্যমে চলে। অর্থাৎ প্রত্যেকেরই বার্গেনিং টুল যেটা ইনিশিয়াল স্টেজে কিন্তু কেউ এক্সপোজ করতে চায় না, তারপর ধীরে ধীরে ঠিক আছে কে কতটা ছাড় দিল দিয়ে দিয়ে দেখবেন ঐকমত্য কমিশনে এমন অনেক আলোচনা এগিয়েছে যে আলোচনাটা আজ থেকে 6 মাস আগে কেউ চিন্তা করলে সেটা হইতো না। সো এই নেগোসিয়েশনটাও চলাটা এখন পর্যন্ত আমি খারাপভাবে দেখছি না। তবে যেভাবে আগাচ্ছে আমার কাছে মনে হয় যে খুব দ্রুতই একটা সেটেলমেন্টের দিকে যাওয়া উচিত, যে কে কার দিকে কোন জোটে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, ওভারঅল যাতে একটা ইলেকশনের পরিবেশটা খুব দ্রুতই চলে আসে, মানুষ যাতে বুঝতে পারে ও ইলেকশনের আর মাত্র 3 মাস প্লাস সময় আছে, যাতে এই হাইপটা মানুষের ভেতরেও প্রতিধ্বনিত হয়, যাতে এটা জোর করে ইম্পোজ করে দেওয়া হচ্ছে ব্যাপারটা যাতে এরকম না হয়। তো সেই ক্ষেত্রে আপনার আলোচনাটা ভালো, আমিও চাই বাইরে যেমন বক্তিমাই চলতে থাকুক না কেন, রিজনেবলি তারা যাতে একটা পয়েন্টে চলে আসতে পারে যে ইলেকশনটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন দিকে কার যাওয়া উচিত, এবং সেটাই বোধহয় যে শুভ বুদ্ধি বলে আমরা ধরে নিতে পারি। ধন্যবাদ।